যে বিষয়ের উপরে দাঁড়িয়ে আজকে প্রেস কনফারেন্স করছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের বিধানসভায় গতকাল এবং আজকে বাজেটের উপর আলোচনা চলছে। যে বাজেট আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছিল, সেই বাজেট নিয়ে গতকাল থেকে আলোচনা হচ্ছে। আজকে আমি বাজেটের উপরে আলোচনা করেছি। সেদিন প্রাথমিক প্রতিক্রিয়াতে যে বিষয়গুলো বলেছিলাম যে সবটা স্টাডি করে বলতে হবে, তবে প্রাথমিকভাবে বলেছিলাম আমি যে এই বাজেট জনমোহিনী চেহারার আড়ালে অন্তঃশ্বাসশূন্য বাজেট, যেটা আজকেও সেই কথাই আমি বলছি, বিধানসভাতেও আমি সেটাই বলেছি। যেটা হচ্ছে যে এই বাজেটের প্রথমত হচ্ছে যে যদি তিনটি দিক দেখা যায়, সেটা হচ্ছে যে বাজেটটা মূলত আয়ের দিক থেকে তিনটে মূল বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে যে বাজার থেকে ঋণ, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আবগারি, যেটাকে সাধারণ মানুষের ভাষায় বলে মদ বিক্রি, সেইটা থেকে আয়, এবং তৃতীয় আয়ের উৎস হচ্ছে যে দেখানো হয়েছে যে মূলত কেন্দ্রীয় সরকারের সাহায্য। ইতিমধ্যে হচ্ছে যে আমাদের রাজ্যে প্রায় ৭,০৬২,৩২৬.৬১ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায়। তারপরেও আবার এই বাজেটের পর চলতি অর্থবর্ষে ৮০,৪৪৪ কোটি টাকা আবার বাজার থেকে ঋণ নেওয়া হবে। চলতি বছরে এপ্রিলের শেষে যা মোট বাজেটের প্রায় 19% টাকা আবার হচ্ছে যে বাজার থেকে ধার হিসেবে নেওয়া হবে। এই পথ আসলে বিপর্যয়ের পথ, যেটা বিজেপি সরকারে আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতি, স্বনির্ভর অর্থনীতি, স্বয়ংসম্পূর্ণ বাংলা, ডাবল ইঞ্জিনের সরকার। তাহলে আমাদের রাজ্যের যে অর্থনীতি গত 15 বছরে তৃণমূল কংগ্রেস বাজার থেকে ধার করে করে অর্থনীতিকে একেবারে ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত করেছে, সেই পথ থেকে স্বাবলম্বী অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার বাজেট এটা না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার যেটা আকবারই বললাম, এর আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় সমস্ত কিছুতে লক্ষ্য করবেন যে গত সরকার যেভাবে মদের উপরে ঢালাও মদের উপরে ইনকামের উপরে ঢালাও যেভাবে হচ্ছে যে কথা বলতো, এই সরকারও তার ব্যতিক্রম না। তার একটা নমুনা আপনাকে হচ্ছে যে আপনাদেরকে দিচ্ছি। চলতি বছরে আবগারি শুল্ক থেকে হচ্ছে যে মদ বিক্রি করে ইনকাম করবে এই সরকার 24,922.40 লক্ষ কোটি টাকা, যেটা তৃণমূল সরকারের আগের বাজেট যেটা ছিল, লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রাকেও তার থেকেও বেশি। তৃণমূল সরকারের সময় লক্ষ্যমাত্রা ছিল 22,550.33 লক্ষ কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন যে কথা বলা হচ্ছে যে মদের দোকান থাকবে না, এটা মনে হচ্ছে যে ঘোষণার সময় যে এটা ব্যাপক একটা চমকদারি। তাহলে এই যে বাড়তি টাকা মদ থেকে আসবে, তাহলে কোথায় থেকে আসবে? তার মানে মদ বিক্রির ক্ষেত্রে এই সরকার ঢালাও হচ্ছে যে আবার লাইসেন্স বলুন বা হচ্ছে যে উৎসাহ বলুন, সেটা হচ্ছে যে দিবে। আর একটা যেটা আমি তিনটের মধ্যে বলেছি যে এই যে কেন্দ্রীয় সরকারের সহায়তা, সেটা নিশ্চিত বলা যায় না। বাজেটে আপনারা সবাই জানেন, এতদিন সাংবাদিকতা করছেন, সেটা কত পাওয়া যাবে। লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যে ৭১,৩93,19 লক্ষ টাকা, কিন্তু আসলে কত টাকা পাওয়া যাবে সেটা আগামী আর্থিক বছরে এটা বোঝা যাবে, সেটা সবই ধোঁয়াশা। রাজ্য সরকার এই আর্থিক বছরে কর আদায়ের ক্ষেত্রে, নিজস্ব রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা রেখেছে ১,৩০,৬৬৯.৬৮ লক্ষ টাকা, যা গত বছরের লক্ষ্যমাত্রার থেকে 18,000 কোটি টাকা বেড়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে লক্ষ্য করার মতো এই সরকারের, সেটা হচ্ছে যে বিদ্যুৎ মাশুল বাবদ হচ্ছে যে আয় ৪,৭৮৬.৪৮ কোটি টাকা হচ্ছে যে দেখানো হয়েছে বাজেটে।
যা গত বছরের তুলনায় এই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হচ্ছে যে 1285 কোটি টাকা বেশি আয় করবে। আমাদের সন্দেহ যে এই যে 1285 কোটি টাকা বাড়তি আয় করবে বিদ্যুৎ থেকে, এইটা সাধারণ মানুষের উপরে আবার ইউনিট প্রতি বোঝা না বেড়ে যায়, বা হচ্ছে যে সমস্ত সংস্থাগুলো থেকে বিদ্যুৎ মাশুল বাবদ আয় করে সরকার, সেই সমস্ত সংস্থাগুলোর উপরে বাড়াবে। সেই কারণে আমি বলেছিলাম যে চটকদারির মধ্যে হচ্ছে যে একটা অন্তঃশ্বাস শূন্য বাজেট এখানে পেশ করা হয়েছে। আরও হচ্ছে যে আপনি বাজেট অনুমোদনে প্রকাশনের 9 নম্বর বইয়ে দেখবেন, 9 নম্বর বইয়ের হচ্ছে যে আমি বিদ্যুৎটা নিয়ে বললাম, যেটা সবচাইতে প্রায়োরিটি সেক্টর। মাইনরিটি সেক্টর তো আমি আগেই বলেছি, অনেকেই বলেছে, আমি সেটা নিয়ে বললেই তো বিজেপি বন্ধুরা হতো যে অন্যরকমভাবে বলছে। ঠিক আছে, সেটা বাদই দিলাম। বিজেপির সবচাইতে যেটা প্রায়োরিটি সেক্টর সেটা হচ্ছে যে ওয়েলফেয়ার, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যান্ড আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস। এই ক্ষেত্রে হচ্ছে যে গত 2025-26-এ তৃণমূল সরকারের সময় বাজেট ছিল 4629.51 কোটি টাকা। এবারে হঠাৎ করে 2000 কোটি টাকা কমিয়ে দিয়ে 3744.17 কোটি টাকায় নামিয়ে নেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, সংখ্যালঘুদের ক্ষেত্রে বিজেপির দৃষ্টিভঙ্গি সেটা পরিষ্কার, মানুষ বুঝে গিয়েছে, কিন্তু এসসি এসটি ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে যে কথা বলছে বিজেপি, সেইটা বাজেটে তার প্রতিফলন হচ্ছে না। একই রকমভাবে ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট এত কথা বলছে, ঢাক ঢোল পিটিয়ে হচ্ছে যে ডাবল ইঞ্জিনের সরকার। প্রধানমন্ত্রী এসে উন্নয়নের ঢক্কানিনাদ বাজিয়ে গেলেন যোগ দিবসে। সেখানেও দেখুন প্রায় 8000 কোটি টাকা হঠাৎ করে হচ্ছে যে কমে দেওয়া হচ্ছে আরবান ডেভেলপমেন্ট, স্যানিটেশন সহ। এরা বলছে ডবল ইঞ্জিনের সরকার। ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, জানেন আমাদের মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙন একটা বড় সমস্যা, মালদা জেলায় নদী ভাঙন একটা বড় সমস্যা। সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে প্রায় 600 কোটি টাকা বরাদ্দ হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়েছে। এটা সব হচ্ছে যে ওনাদের যা বাজেট পেশ করেছে, বাজেটের 9 নম্বর যেটা বইয়ে মানে এ ওয়াইজ যে অ্যালোকেশন, সেইটাতেই আপনারা সবাই পেয়ে যাবেন। এগুলো এরকমভাবে আরও আছে, যেটা সেই কারণে আমি বলেছিলাম যে যা ঘোষণা করা হচ্ছে সেইটা আসলে চটকদারি। আমি এই কারণেই আজকে বিধানসভায় বলেছি, যদি সঠিক বিজেপির সদিচ্ছা থাকে এ রাজ্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার, তাহলে বিধানসভায় একটা প্রস্তাব আনুক। সর্বসম্মতিক্রমে আমরা সহ কেন্দ্রীয় সরকার যেভাবে অন্যান্য রাজ্যকে স্পেশাল প্যাকেজ দেয়, আপনারা জানেন বিহারের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছিলেন। আমরা যতদূর মনে পড়ছে আমার অন্ধ্রর জন্য হচ্ছে যে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। এইরকমভাবে আমরা চাই পশ্চিমবাংলার জন্যে এই যে হাল অর্থনীতি, যেটা বারবার বলছে ঋণের বোঝা, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে আমরা চাই এককালীনভাবে আমাদের কেন্দ্রের সরকার পশ্চিমবাংলার অর্থনীতি, যেহেতু এখন ডবল ইঞ্জিন সরকার, আমার প্রস্তাব যে বিধানসভায় একটা সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করা হোক, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হোক, সেইখান থেকে স্পেশাল প্যাকেজ পশ্চিমবাংলার জন্যে আনা হোক। এইটা হচ্ছে যে বিষয়। আরও কিছু বিষয় যেটা আমি বিধানসভায় তোলার চেষ্টা করেছি, যেটা বিজেপির সংকল্পপত্রে ছিল। আপনারা জানেন বছরে 20 লক্ষ চাকরি স্বনির্ভর করা, 1 লক্ষ চাকরির ঘোষণা করেছে বাজেটে। 75 লক্ষ লাখপতি দিদি, দেখবেন সংকল্পপত্র যদি কারো কাছে থাকে, নাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। মাইক্রো ফিন্যান্স কিস্তি মেটাতে 1 লক্ষ টাকা করে হচ্ছে যে দেওয়ার কথা ছিল, এবং সেইটা বাজেটে নেই। সংকল্পপত্রে ছিল কৃষি জমির 4 গুণ ক্ষতিপূরণ দেবে শিল্পর ক্ষেত্রে, সেইটা কোনো ঘোষণা নেই। এবং দেখবেন রাজ্যপালের ভাষণে সিঙ্গুর সহ একটা শিল্প পার করার কথা, বাজেটে কোনো ঘোষণা নেই। তারপরে স্বতন্ত্র জনজাতি বিশ্ববিদ্যালয় ও চা শ্রমিকদের জমির মালিকানার কথা বলা হয়েছিল সংকল্পপত্রে, বাজেটে কোনো ঘোষণা নেই। আইসিডিএস, আশা সহ অন্যান্য ক্ষেত্রে কর্মরত মহিলাদের জন্যে ভাতা বৃদ্ধি করা হলেও এখনও এইরকম ধরনের সমস্যা সংকুল অনেক জায়গা আছে, ক্ষেত্র আছে, যেগুলোতে কোথাও 10 বছর, কোথাও 5 বছর ধরে তারা কর্মরত, কোথাও 15 বছর ধরে কর্মরত, কিন্তু তাদের ক্ষেত্রে এই বাজেটে কোনো ধরনের কোনো হয়নি। সেই সেক্টরগুলো যেমন একটা হচ্ছে এইচএস কন্ট্রাকচুয়াল শিক্ষক, যারা
তাদের বেলায় কোনো ধরনের কোনো বাজেটে উল্লেখ নেই। প্রতিবন্ধী, যেটা বিজেপির সংকল্পপত্রে ছিল ডবল করে দেওয়ার, 500 টাকা বাড়িয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বৃদ্ধি হয়েছে, যাতে এই সরকারের বাজেটেও কোনো দিশা নেই এই মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কী ভূমিকা পালন করবে আগামী বাজেট, সেইখানে দাঁড়িয়ে আমরা বলছি যে বিজেপির সংকল্পপত্রে যেটা ছিল প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই ভাতা অন্তত আরও 500 টাকা বাড়িয়ে, যেটাও পর্যাপ্ত নয় কিন্তু আরও সুযোগ সুবিধা সহ হচ্ছে যে এটা বাড়ানো। একইভাবে NSQF, যারা 11, 9 এবং 10-এ, নবম এবং দশম শ্রেণীতে দেখবেন স্কিল কর্মরত আছে, টেকনিক্যাল এডুকেশানটা হচ্ছে যে যারা দেয়, বিগত কয়েক বছর থেকে হচ্ছে তাদের বেতন কাঠামো সহ সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে বঞ্চিত হয়ে আছে। একইভাবে হচ্ছে যে আপনার আমাদের রাজ্য সরকারের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, CST, CTC, WBSTC, SBSTC, এই ক্ষেত্রে কন্ট্রাক্টর এবং হচ্ছে যে ছাড়া বাকি যারা মেকানিক্যাল কাজ করে, ক্লারিক্যাল কাজ করে, টাইপিস্টের কাজ করে, এই সম্পর্কে কোনো বাজেটে উল্লেখ নেই। আমি সেইটারও হচ্ছে যে প্রতিবাদ করছি এবং এই বিষয়টা নিয়ে ভাবার জন্যে হচ্ছে যে বলেছি। একইভাবে হচ্ছে যে SHG এবং AC, এই যে SBSKV যেটা ছিল, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পে বাজেট বরাদ্দ হয়েছে, কিন্তু ওইখানে কর্মরত যারা কর্মী গত 6 বছর থেকে আপনার কোনো ধরনের কোনো ওদের কর্মসংস্থানের সুযোগ, স্টাইপেন্ড বলুন বা বেতন বলুন, সমস্ত কিছু হচ্ছে যে বন্ধ হয়ে আছে। এই বিষয়গুলো হচ্ছে যে আমি বিধানসভায় হচ্ছে যে তুলেছি, যা আপনাদের সামনে হচ্ছে যে রাখলাম। এক কথায় এই বাজেটে যা বলা হয়েছে, যেভাবে মানুষকে স্বপ্ন দেখানো হয়েছে, সেই দিকে যেতে গেলে যে দিশা দরকার, সেই দিশা এই বাজেটে আমরা যখন ডিটেলসে বাজেটের অ্যালোকেশান, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যালোকেশান, ইনকামের সোর্স সবটা দেখছি, তখন হচ্ছে যে সেই ঘোষণার সাথে ডবল ইঞ্জিন সরকারের বাস্তবে তার কোনো মিল নেই, যার ফলে চটকদারি বেশি, ঘোষণা বেশি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে গত 15 বছরে এই রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার যেভাবে চলেছে সেই পথেই এই সরকারও হাঁটার চেষ্টা করছে। এই বাজেট নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা এই সময় জানেন, গতকালকে প্রায় 12টা, 12:30 নাগাদ আমাদের বিধানসভা চলাকালীন কলকাতার তারাতলা এলাকাতে নির্মীয়মান একটি প্রকল্প ভেঙে পড়েছে এবং সেইখানে অনেকগুলো মানুষ মারা গিয়েছে, অনেকে আহত আছে। যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এবং আজকে ইতিমধ্যেই জানেন যে বিধানসভায় মুখ্যমন্ত্রী এটা নিয়ে একটা বক্তৃতা করেছে। আমি প্রাথমিক প্রতিক্রিয়ায় যেটা বলবো যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সহ যে ভূমিকা, সেটা নিশ্চিতভাবেই হচ্ছে যে মানে ধন্যবাদ সূচক, ধন্যবাদই দিবন। কিন্তু যেটা হচ্ছে যে এই পাপ আমাদেরকে গোটা রাজ্যে অনেক আছে, যা গত 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে যে করে রেখেছে, যার ফলে সেইটা যে কম্পেনসেশন সহ যা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, আমি চাইব সেটা যেন কার্যকরী হয়, বাস্তবায়িত হয়। এবং তার সাথে সাথে অপরাধী যারা এর সাথে, যেমন উনি সরাসরি বলেছেন বিধানসভায় ফিরহাদ হাকিমের সই আছে কোনো একটা মানে ছাড়পত্রের ক্ষেত্রে, তাহলে এগুলো যেন আবার ভালো তৃণমূল যারা সেজেছে, সেই ভালো তৃণমূলের পর্দার আড়ালে যেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তারা যেন বেঁচে না যায়। আমার দাবি হচ্ছে যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল, সব তৃণমূলের মধ্যে যারা অপরাধী আছে, যেটা মনে হয়েছে আমাদের যে একটা তৃণমূলকে হচ্ছে যে মনে হচ্ছে যে ছাড় দেওয়া হচ্ছে, এই ছাড় যেন না পায়। যারা অপরাধী তারা শাস্তি পাক। এবং যে ঘোষণা করেছে যে সমস্ত এই কলকাতা কর্পোরেশন সহ রাজারহাট, নিউ টাউন, বজবজ, এই সমস্ত পৌরসভা মিলিয়ে যে অডিট করার কথা বলা হয়েছে, সেটা যেন সঠিকভাবে, নিয়মমাফিক, নিরপেক্ষভাবে হয়, এই দাবি রেখে আমার আলোচনা শেষ করলাম।
হ্যাঁ, উনি আসলে কোনো কিছুই তলিয়ে না দেখেই করেন। সেন্ডোগেজি নিয়ে যখন নারদের টাকা নিয়েছিলেন তখনও না তলিয়ে দেখেই করেছিলেন। একজন মেয়র কলকাতা কর্পোরেশনের মতো একটা জায়গাতে, এইরকম একটা জায়গা যেটা রাজ্যের হেডকোয়ার্টার, সেই রকম একটা জায়গাতে বিল্ডিং পাস হচ্ছে, বিল্ডিংয়ের হচ্ছে, সেগুলো চেক করে দেখছেন না। এটা যদি ধরলেন কোনো গ্রামীণ এলাকার কোনো পৌরসভার চেয়ারম্যান বলতেন, সেটাও মানা যেত। কলকাতা কর্পোরেশন, এখানে সিরিয়াসলি সব বিষয় দেখা হয়, আসলে সেটা না। গত 15 বছর ধরে চুরি করা, বিভিন্ন জায়গা থেকে কাটমানি খাওয়া, আসলে কাটমানি খাওয়ার জন্য উনি দেখার সুযোগ পাননি। তার আগে কাটমানি ঢুকেছিল হয় কালীঘাটে, নয় ক্যামাক স্ট্রিটে, যার ফলে ওনার দেখার সময় ছিল না। সেটাই তো বললাম আপনাকে, উনি সব জানতেন। আসলে গত 15 বছর ধরে ওনারা যে পাপ করেছেন, যে কাটমানি খেয়েছেন, আজকে সেই কারণে তো ভালো তৃণমূল সাজতে হচ্ছে ওনাদের। এটা সবাই বলছে, গোটা রাজ্যের মানুষ, উনি জানতেন না বলছেন, এটা হচ্ছে ন্যাকামো কথা। সব জানতেন, সব কিছু জেনে শুনে এইসব করেছেন। নেক্সট, বিল আমাকে দিয়েছে, দুটোর সময় বিয়ে কমিটির মিটিং আছে, ওখানে আলোচনা হবে। বিলটা আমি দেখিনি এখনও, সম্ভবত 29 তারিখ স্পেশাল অধিবেশনে এই বিল দুটো নিয়ে আলোচনা হবে। আমি বিলটা দেখার পর ছাড়া প্রতিক্রিয়া কী জানাবো, যে কী এনেছে বিলে না এনেছে। তবে যাই বিল আর আসুক, আমি সেটা যেন প্রাথমিক প্রতিক্রিয়ায় বলবো, সেটা যেন অপপ্রয়োগ না হয় বা কোনো টার্গেট করে হচ্ছে যে কিছু না করা হয়, সেইটা দেখতে হবে। সেই বিলগুলো আমরা পড়বো, পড়ার পর বিধানসভায় আলোচনা।